সীমান্ত প্রদেশ, বাংলার জেল তখন রাজনৈতিক বন্দীতে প্রায় ভর্তি হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ গঠন করার সাথে সাথে যে ড্রাফট পার্টি ম্যানিফেস্টো বের করেছিলাম তাতে পূর্ণ স্বায়ত্তশাসনের কথা থাকায় লিয়াকত আলী খান আরো ক্ষেপে গিয়েছিলেন। পূর্ব বাংলার সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও যে উদারতা দেখিয়েছিল, দুনিয়ার কোথাও তাহার নজির নাই। প্রথম গণপরিষদে পূর্ব বাংলার মেম্বার সংখ্যা ছিল ৪৪ জন, আর পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত ও বেলুচিস্তান নিয়েছিল ২৮ জন। পূর্ব বাংলার কোটার ৪৪ জন থেকে পশ্চিম পাকিস্তানের বাসিন্দাদের ৬ জন মেম্বার পূর্ব বাংলা নির্বাচিত করে দেয়। কেউই আপত্তি করে নাই। আমরা সংখ্যাগুরু থাকা সত্ত্বেও রাজধানী পশ্চিম পাকিস্তানের করাচিকে করা হয়। আমাদের সদস্যরা বা জনগণ আপত্তি করে নাই। কিন্তু যখন দেখলাম শিল্প কারখানা যা কিছু হতে চলেছে সবই পশ্চিম পাকিস্তানেই গড়ে উঠতে শুরু করেছে, আর কয়েকজন মন্ত্রী ছাড়া পূর্ব বাংলার আর কেউ কোথাও নাই, বিশেষ করে বড় বড় সরকারি চাকরিতে পূর্ব বাংলাকে বঞ্চিত করা শুরু হয়ে গেছে। লিয়াকত আলী খান বাঙালি ও পাঞ্জাবি সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে শাসন করতে চাইছিলেন, কারণ তিনি রিফিউজি। তাকে বিশেষভাবে নির্ভর করতে হয়েছিল আমলাতন্ত্রের উপরে, যারা সকলেই পশ্চিম পাকিস্তানের। এই সকল বড় বড় কর্মচারী সকলেই মুসলমান ছিলেন। পূর্ব বাংলার জনগণ নিজের গ্রামের হিন্দু ও বড় কর্মচারীকে বিশ্বাস না করে মুসলমান হিসেবে পশ্চিম পাকিস্তানের কর্মচারীদের বিশ্বাস করতে শুরু করেছিলেন। তার ফল হলো বাংলা মুসলমানকে ভাই বললে কি হবে, তারা তাদের নিজের অংশকে গড়তে সাহায্য করতে লাগলো বাংলাদেশকে ফাঁকি দিয়ে। ১৯৫০ সালে গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন ডাকা হয়েছিল ঢাকায়। পূর্ব বাংলার শিক্ষিত সমাজ, আওয়ামী লীগ সদস্যরা, বিশেষ করে আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ আরো অনেকে এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। জনাব হামিদুল হক চৌধুরী তখন মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তান অবজারভার তখন তিনি বের করেছেন। এতে অনেক সুবিধা হয়েছিল। গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন থেকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি করা হলো। লিয়াকত আলী খান ঢাকায় আসলে এক প্রতিনিধি দল তার সাথে দেখা করলেন এবং তাকে পূর্ব বাংলার দাবির কথা জানালেন। জনাব লিয়াকত আলী খান এই আন্দোলনকে ভালো চোখে দেখলেন না। সোহরাওয়ার্দী সাহেবও চুপ থাকার মতো নেতা নন। তিনি জীবনভর সংগ্রাম করেছেন। পশ্চিম পাকিস্তানে তিনি একটা দল গঠন করতে সক্ষম হয়েছেন। করাচিতে একদল যুবক মহাজের কর্মী তার সাথে দেখা করে আওয়ামী লীগ গঠন করতে অনুরোধ করলেন। পাঞ্জাব ও সিন্ধের রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসলেন। নবাব মামদতের দলও লিয়াকত খানকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল। জনাব গোলাম মোহাম্মদ পাকিস্তান হওয়ার পূর্বে একজন সরকারি কর্মচারী ছিলেন। তাকে অর্থমন্ত্রী করার ফলে আমলাতন্ত্র মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠেছিল। চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি জেনারেল হয়ে একটা শক্তিশালী সরকারি কর্মচারী গ্রুপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। পূর্ব বাংলায় জনাব আজিজ আহমেদ চিফ সেক্রেটারি ছিলেন। সত্যিকার ক্ষমতা তিনিই ব্যবহার করতেন। জনাব নুরুল আমিন তার কথা ছাড়া এক পাও নড়তেন না। আমরা দিন কাটাচ্ছি জেলে। তখন আমাদের জন্য কথা বলারও কেউ ছিল বলে মনে হয় নাই। সোহরাওয়ার্দী সাহেব লাহোর থেকে একটা বিবৃতি দিলেন। আমরা খবরের কাগজে দেখলাম। আমাদের বিরুদ্ধে মামলাও চলছে। শামসুল হক সাহেবকে নিয়ে মাওলানা সাহেব ও আমি খুব বিপদে পড়লাম। তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল। প্রায় ২২ পাউন্ড ওজন কম হয়ে গেছে। তারপরও রাত ভরই জিকির করেন। মাঝে মাঝে গরমের দিন দুপুর বেলায় কম্বল দিয়ে সারা শরীর ঢেকে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতেন। মাওলানা সাহেব ও আমি অনেক আলোচনা করলাম। আর কিছুদিন থাকলে পাগল হয়ে যাবার সম্ভাবনা আছে। দু একদিন আমার উপর রাগ হয়ে বলে, আমাকে না ছাড়লে বন্ড দিয়ে চলে যাব। তোমার ও ভাসানির পাগলামির জন্য জেল খাটবো নাকি? একদিন সিভিল সার্জন আসলে মাওলানা সাহেব ও আমি শামসুল হক সাহেবের অবস্থা বললাম। তার যেভাবে ওজন কমছে তাতে যে কোনো সময় বিপদ হতে পারে। তিনি বললেন, সরকার আমার কাছে রিপোর্ট না চাইলে তো আমি দিতে পারি না।
অথবা হক সাহেব দরখাস্ত করলে আমি আমার মতামত দিতে পারি। শামসুল হক সাহেব এক দরখাস্ত লিখে রেখেছিলেন, আমি ওটা দিতে নিষেধ করলাম। তিনি আমার কথা রাখলেন। তিনি আরেকটা লিখলেন মুক্তি চেয়ে, স্বাস্থ্যগত কারণে। যদিও দুর্বলতা কিছুটা ধরা পড়ে, তবুও উপায় নাই। সিভিল সার্জন সাহেব সত্যিই তার শরীর যে খারাপ হয়ে পড়েছিল তা লিখে দিলেন। 5-7 দিন পরেই তার মুক্তির আদেশ আসলো। তিনি মুক্তি পেয়ে চলে গেলেন। ভাসানী সাহেব ও আমি রইলাম। কোর্টে হক সাহেবের সাথে আমাদের দেখা হতো। সরকার ভাবলো হক সাহেবের মতো শক্ত লোক যখন নরম হয়েছে, তখন ভাসানী এবং আমিও নরম হব। আমার মেজ বোন শেখ ফজলুল হক মনির ঢাকায় থাকতেন, আমাকে দেখতে আসতেন। আমি বাড়িতে সকলকে নিষেধ করে দিয়েছিলাম, তবুও আব্বা আমাকে দেখতে আসলেন একবার। একদিন ভাসানী সাহেব ও আমি কোর্টে যেয়ে দেখি মানিক ভাই দাঁড়িয়ে আছেন আমাদের সাথে দেখা করার জন্য। আলাপ আলোচনা হওয়ার পরে মানিক ভাই বললেন, নানা অসুবিধায় আছি, আমাদের দিকে খেয়াল করার কেউই নাই, আমি কি আর করতে পারবো, একটা বড় চাকরি পেয়েছি করাচিতে, চলে যেতে চাই, আপনারা কি বলেন? আমি বললাম, মানিক ভাই আপনিও আমাদের জেলে রেখে চলে যাবেন, আমাদের দেখবারও কেউ বোধহয় থাকবে না। আমি জানতাম মানিক ভাই 4টা ছেলে মেয়ে নিয়ে খুবই অসুবিধায় আছেন। ছেলে মেয়েদের পিরোজপুর রেখে তিনি একলাই ঢাকায় আছেন। মানিক ভাই কিছু সময় চুপ করে থেকে আমাদের বললেন, না, যাব না আপনাদের জেলে রেখে। মাওলানা সাহেব সাপ্তাহিক ইত্তেফাক কাগজ বের করেছিলেন। কয়েক সপ্তাহ বের হওয়ার পরে বন্ধ হয়ে যায়, কারণ টাকা কোথায়? মানিক ভাইকে বললেন, কাগজটা তো বন্ধ হয়ে গেছে, যদি পারো তুমি চালাও। মানিক ভাই বললেন, কি করে চলবে, টাকা কোথায়? তবুও চেষ্টা করে দেখব। আমি মানিক ভাইকে আমার এক বন্ধু কর্মচারীর কথা বললাম। ভদ্রলোক আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসতেন। কলকাতায় চাকরি করতেন, সোহরাওয়ার্দী সাহেবের ভক্ত ছিলেন। বাংলাদেশের বাসিন্দা নন, তবুও বাংলাদেশকেও তার জনগণকে তিনি ভালোবাসতেন। আমার কথা বললে কিছু সাহায্য করতেও পারেন। মানিক ভাই পরের মামলার তারিখে বললেন যে কাগজ তিনি চালাবেন। কাগজ বের করলেন, অনেক জায়গা থেকে টাকা জোগাড় করতে হয়েছিল। নিজেরও যা কিছু হলো এই কাগজের জন্যই ব্যয় করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই কাগজটা খুব জনপ্রিয় হতে লাগলো। আওয়ামী লীগের সমর্থকরা তাকে সাহায্য করতে লাগলো। এই কাগজ আমাদের জেলে দেওয়া হতো না, আমি কোর্টে এসে কাগজ নিয়ে নিতাম এবং পড়তাম। সমস্ত জেলায় জেলায় কর্মীরা কাগজটা চালাতে শুরু করলো। আওয়ামী লীগ প্রতিষ্ঠানের কাগজ হিসেবে জনগণ একে ধরে নিল। মানিক ভাই ইংরেজি লিখতে ভালোবাসতেন, বাংলা লিখতে চাইতেন না। সেই মানিক ভাই বাংলায় অন্যতম শ্রেষ্ঠ কলামিস্টে পরিণত হলেন। চমৎকার লিখতে শুরু করলেন। নিজেই ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তাকে ছাত্রলীগের 2-3 জন কর্মী সাহায্য করত। টাকা পয়সার ব্যাপারে আমার বন্ধুই তাকে বেশি সাহায্য করতেন। বিজ্ঞাপন পাওয়া কষ্টকর ছিল, কারণ ব্যবসা বাণিজ্য কোথায়, আর সরকারি বিজ্ঞাপন তো আওয়ামী লীগের কাগজে দিত না। তবুও মানিক ভাই কাগজটাকে দাঁড় করিয়ে রেখেছেন একমাত্র তার নিজের চেষ্টায়। 1950 সালের শেষের দিকে মামলার শুনানি শেষ হলো। ম্যাজিস্ট্রেট সাহেব যে রায় দিলেন তাতে মাওলানা সাহেব ও শামসুল হক সাহেবকে মুক্তি দিলেন। আব্দুর রউফ, ফজলুল হক ও আমাকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। শাস্তি দিলেই বা কি আর না দিলেই বা কি, আমি তো নিরাপত্তাবন্দী আছি। মাওলানা সাহেবও জেলে ফিরে এলেন, কারণ তিনিও নিরাপত্তাবন্দী। আতাউর রহমান সাহেব, কামরুদ্দিন সাহেব ও আরো অনেকে মামলায় আমাদের পক্ষে ছিলেন। আমাদের ডিভিশন দেওয়া হয়েছিল, আপিল দায়ের করলেও আমাকে খাটতে হলো। কিছুদিন পরে আমাকে গোপালগঞ্জ পাঠিয়ে দিল, কারণ গোপালগঞ্জে আরো একটা মামলা দায়ের করেছিল। মাওলানা সাহেবের কাছে এতদিন থাকলাম, তাকে ছেড়ে যেতে খুব কষ্ট হলো, কিন্তু উপায় নাই, যেতে হবে। আমি সাজাও ভোগ করেছি, আবার নিরাপত্তাবন্দীও আছি। ঢাকা জেলে আমাকে সুতা কাটতে দিয়েছিল, আমি যা পারতাম তাই করতাম, আমার খুব ভালো লাগতো। বসে বসে খেতে খেতে শরীর ও মন দুইটাই খারাপ হয়ে পড়েছিল। আমাকে নারায়ণগঞ্জ হয়ে খুলনা মেলে নিয়ে চলল। খুলনা মেল বরিশাল হয়ে যায়। বরিশালে আমার বোন ও অনেক আত্মীয় আছে। বেশি সময় জাহাজ বরিশালে থামে না, আর কাউকে পেলামও না।
একজন রিকশাওয়ালাকে বলেছিলাম আমার এক খালাতো ভাই জাহাঙ্গীরকে খবর দিতে। জাহাঙ্গীরকে সকলে চিনে। জাহাজ ছাড়ার সময় দেখি ছুটে আসছে সাইকেল নিয়ে, সিঁড়ি টেনে দিয়েছে। দাঁড়িয়েই 2 মিনিট আলাপ করলাম। ও বলল এইমাত্র খবর পেয়েছে। জাহাজ ছেড়ে দিল। আমার বাড়ি স্টেশন হয়েই যেতে হয়। আমি বাড়ি থেকে 3 স্টেশন পরেই গোপালগঞ্জ, অনেক রাতে পৌঁছে। পাটগাতি স্টেশন থেকে আমরা ওঠানামা করি। আমাকে সকলেই জানে। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম আমাদের বাড়ির খবর কিছু জানেন কিনা। যা ভয় করেছিলাম তাই হলো। পূর্বের রাতে আমার মা, আব্বা, রেনু ছেলে মেয়ে নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছেন আমাকে দেখতে। এক জাহাজে আমি এসেছি, আরেক জাহাজে ওরা ঢাকা গিয়েছে। 2 জাহাজে দেখাও হয়েছে একই নদীতে। শুধু দেখা হলো না আমাদের। 1 বছর দেখি না ওদের। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাড়িতে আর কাউকে খবর দিলাম না। কিছুদিন পূর্বে রেনু লিখেছিল ঢাকায় আসবে আমাকে দেখতে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। অনেক রাতে মানিকদহ স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে কয়েক মাইল নৌকায় যেতে হয় গোপালগঞ্জ শহরে। আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকজন বন্দুকধারী পুলিশ, একজন হাবিলদার, আর তাদের সাথে আছেন 2 জন গোয়েন্দা বিভাগের কর্মচারী, একজন দারোগা আর একজন বোধহয় আর্দালি বা বডিগার্ড হবে। আমরা শেষ রাতে গোপালগঞ্জ পৌঁছালাম। আমাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হলো। পুলিশ লাইন থেকে আমার গোপালগঞ্জ বাড়িও খুবই কাছাকাছি। বাড়িতে কয়েকজন ছাত্র থাকে, লেখাপড়া করে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও আমার বাড়িতে। আমার মনও খারাপ আর ক্লান্তও ছিলাম। একটা খাট আমাকে ছেড়ে দিল, খুব যত্ন করলো। তাড়াতাড়ি আমার বিছানাটাও করে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে প্রস্তুত হতে লাগলাম। খবর রটে গেছে গোপালগঞ্জ শহরে। পুলিশ লাইনের পাশেই শামসুল হক মোক্তার সাহেব থাকেন। তাকে সকলে বাসু মিয়া বলে জানেন। তার স্ত্রীও আমাকে খুবই স্নেহ করেন। তাকে আমি শাশুড়ি বলে ডাকতাম। আমার দুঃসম্পর্কের আত্মীয়াও হতেন। ভদ্রমহিলা অমায়িক ও বুদ্ধিমতী। আমার জন্য তাড়াতাড়ি খাবার পাঠালেন। 10টার সময় আমাকে কোর্টে হাজির করল। অনেক লোক জমা হয়েছে। ম্যাজিস্ট্রেট হুকুম দিলেন আমাকে থানা এরিয়ার মধ্যে রাখতে। পরের দিন মামলার তারিখ। গোপালগঞ্জ সাব জেলে ডিভিশন কয়েদি ও নিরাপত্তাবন্দী রাখার কোনো ব্যবস্থাই নাই। কোর্ট থেকে থানা প্রায় 1 মাইল। আমাকে হেঁটে যেতে হবে। অন্য কোনো ব্যবস্থা নাই, কারণ তখন গোপালগঞ্জে রিক্সাও চলত না। অনেক লোক আমার সাথে চলল। গোপালগঞ্জের প্রত্যেকটা জিনিসের সাথে আমি পরিচিত। এখানকার স্কুলে লেখাপড়া করেছি, মাঠে খেলাধুলো করেছি, এই নদীতে সাঁতার কেটেছি। প্রতিটি মানুষকে আমি জানি, আর তারাও আমাকে জানে। বাল্য স্মৃতি কেউ সহজে ভোলে না। এমন একটা বাড়ি হিন্দু মুসলমানের নাই যা আমি জানতাম না। গোপালগঞ্জের প্রত্যেকটা জিনিসের সাথে আমার পরিচয়। এই শহরের আলো বাতাসে আমি মানুষ হয়েছি। এখানেই আমার রাজনীতির হাতে খড়ি হয়েছে। নদীর পাড়েই কোর্ট ও মিশন স্কুল। এখন একটা কলেজ হয়েছে। ছাত্ররা লেখাপড়া ছেড়ে বের হয়ে পড়লো আমাকে দেখতে। কিছুদূর পরেই দুপাশে দোকান। প্রত্যেকটা দোকানদারের নাম আমি জানতাম। সকলকে কুশলাদি জিজ্ঞাসা করতে করতেই থানার দিকে চললাম।